এইটা যে একটা মানে আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি অফ দ্য কান্ট্রি, আমরা যে গর্ব করে বলতাম, এবং আমি তো অনেক জায়গায় বলেছি যে এমন একটা দেশ দেখাও যে দেশ এরকম রক্ত দিয়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমরা তো মানে খুব বেশি সংখ্যায় যে এরকম, আমরা তো কোনো ওরকম দেশ বলতে পারবো না। তো সেখানে তো বাংলাদেশের এটাই ছিল সবচেয়ে গর্বের জায়গা, যে আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে একটা দেশ পেয়েছি। আসলে বাংলাদেশটাই হয়ে গেছে একটা গনিমতের মাল। গনিমতের মাল বলতে লুঠের মাল। যে যেখানে পারছে যেভাবে পারছে লুটছে। কেন লুটবে না? একটা দেশের সার্বভৌমত্ব, সংস্কৃতি, স্বাধীনতা, এই বিষয়গুলো নির্ভর করে যারা সেই দেশে সব সময়ের জন্য থাকেন, যারা নাগরিক তাদের উপর। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যেটাকে 24-এর বিপ্লব বলা হচ্ছে, সেই 24-এর বিপ্লবটাও ছিল 29 বিলিয়ন আমেরিকান ডলারের ফসল। আবার ঠিক তার পরবর্তীকালে যারা সেই আন্দোলনকে পরিচালিত করেছেন, সেই পরিচালিত করার লোকগুলোও কিন্তু আলটিমেটলি তারাও বাইরে। তো তারা কি করছে? তারা এই আন্দোলনটা পরিচালনা করার পেছনে তাদের নিজস্ব কতগুলো ভেস্টেড ইন্টারেস্ট থাকে। আমি ভেস্টেড ইন্টারেস্টটা অন্য কোনো একটা পর্বে বলবো। কিন্তু বাংলাদেশে কি কি হয়েছে? গন্ডগোলটা লাগিয়ে দেওয়া। কার কার সঙ্গে গন্ডগোল লাগিয়ে দেওয়া? বাংলাদেশে হিন্দু মুসলমানের সঙ্গে গন্ডগোল লাগিয়ে দেওয়া, বাংলাদেশে বৌদ্ধ আহ, মুসলিমের সঙ্গে লাগিয়ে দেওয়া, আদিবাসী বাংলাভাষীর সঙ্গে লাগিয়ে দেওয়া, বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য চর্চাতে যারা ছিলেন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় গৌরবের দিন ছিল বা গৌরবের বিষয় ছিল, সেইটাকে ধ্বংস করে দেওয়া। এবং সর্বোপরি এখন তাদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে সবটাই এই একটা ধর্মীয় মোড়কে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা বা হাদিসকে কাজে লাগিয়ে তারা কোনো সময় লুট করছে, কোনো সময় দোকান ভাঙছে, কোনো সময় বলছে অমুকে বাইরে তমুকে বাইরে। আমি একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশে যিনি বাটার প্রোডাক্ট বিক্রি করছেন তিনি কি কোনো ইহুদি করছেন? না, করছেন না। তিনিও বাংলাদেশের মানুষ। তিনি একটা ব্র্যান্ড বিক্রি করছেন, একটা গ্লোবাল ব্র্যান্ড বিক্রি করছেন। সেই গ্লোবাল ব্র্যান্ডটার জন্য একটা শোরুম। তো বাংলাদেশে তো অনেক মোবাইলের দোকান আছে। তো সেখানে মোবাইলের দোকানে বেশিরভাগ মোবাইলের টেকনোলজি তো হচ্ছে ইহুদিদের তৈরি। মোবাইল ফোন ছেড়ে দিন। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে লুটটা করার মূল উদ্দেশ্য, এর পেছনে একটা কর্পোরেট অংশ কাজ করছে। তারা কেএফসি বন্ধ করে দিচ্ছে, হয়তো ওইখানে কিছুদিন পরে দেখবেন অন্য কোনো মুরগি কোম্পানি ঢুকে যাবে, বা ভালো কথা, ঢুকে যাক, কোনো অসুবিধা নেই। তারা বলবে বাংলাদেশের, কিন্তু আসলে বিষয়টা বাংলাদেশের বা অন্য কোনো দেশের তা নয়। কোকা কোলা বা মোজো বিক্রি হবে সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোলটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র তার মূল যে বাণিজ্য ধারা থেকে, বিশ্বব্যাপী যে বাণিজ্য ধারা, সেখান থেকে যখন সরে আসে, তখন সেই রাষ্ট্র স্বাভাবিকভাবে ভাঙার দিকে চলে যায়, কারণ অর্থনীতি ভেঙে পড়ে। এখন যারা এই কাজগুলো করছেন, মাঠে ঘাটে বোমা, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে লুট ইত্যাদি যা হচ্ছে কর্মকাণ্ড হচ্ছে, সেই কর্মকাণ্ডটা কিন্তু বাংলাদেশের লোকের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশের মানুষের যার যেই দেশটার সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা, ভারতবর্ষ, ভারতবর্ষ কি তার পরিকল্পনা নিয়ে বসে আছে? একদমই নেই। ভারতবর্ষ তার পরিকল্পনা মতো বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে কিভাবে তার কূটনৈতিক সম্পর্ক করবেন সেটা তার পরিকল্পনা করা হয়ে গেছে। এবং তার ফলস্বরূপ এবার বাজেটে, ভারতবর্ষের বাজেটে সবচেয়ে একটা মেজর অংশের টাকা বিহারকে বরাদ্দ করা হয়েছে। কেন বিহারকে বরাদ্দ করা হয়েছে? কারণ বুদ্ধ ধর্মের অন্যতম পীঠস্থান হচ্ছে বিহার। অর্থাৎ বাংলাদেশের পূর্ব পাশে যাদের সঙ্গে মানে যারা ওখানে ডমিনেট করছে, আরাকান আর্মি, তারা বুদ্ধিস্ট। ইনফ্যাক্ট ইসেও অনেকে বুদ্ধিস্ট আছে, মায়ানমারেও বুদ্ধিস্ট আছে। তার পাশে ফিলিপিন্স, সেখানেও বুদ্ধিস্ট সভ্যতা আছে। আবার ঠিক এক পাশে ভুটান, সেখানেও বুদ্ধিস্ট সভ্যতা আছে। আবার এখানে নেপাল, হিন্দু সভ্যতা আছে। ভারতবর্ষ অবশ্যই হিন্দু সভ্যতা। অর্থাৎ এই যে গোটা এলাকাটা,
গোটা এলাকাটাকে যেভাবে ঘিরে ফেলছে, তাতে আগামী দিনে যখন বাংলাদেশের ভেতরে এই আভ্যন্তরীণ গন্ডগোলগুলো লাগবে, অভাবে স্বভাব নষ্ট, বুদ্ধি নষ্ট নির্ধারে, মানুষের মধ্যে অভাব আছে, অভাবে অভাবে মারামারি হবে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারামারি হবে, মানে কি হচ্ছে, এখন সেটা জেলা জেলা হবে, এখন সেটা গ্রামে গঞ্জে হবে, অর্থাৎ তখন আর কারো কোনো খেয়াল থাকবে না কোথায় কি হচ্ছে। অর্থাৎ ডমিনেন্সের যে জায়গাটা, সেই জায়গাটা বাংলাদেশ নিজস্ব সার্বভৌমত্বের যে জায়গাটা, সেই বাইরের লোকগুলো, এই যে ইলিয়াস আর ইসে কি বলে পিনাকি, তারা থরি বাংলাদেশে থাকে? থাকে না। ইউনুস, সে কি বাংলাদেশের নাগরিক? না, সে তো ফ্রান্সে থাকে। অর্থাৎ বাংলাদেশকে এখন যারা ডমিনেট করছে তারা সবাই বাইরের থেকে করছে। আর এদের মাঝখানে যে অংশটা আছে, এই অংশটা কি করছে? এই অংশটা লুটে পুটে খাচ্ছে, পুরো দেশটাকে লুটে পুটে খাচ্ছে। আর তারপরে কিছুদিন পরে তারা ভিক্ষা করতে বেরোবে, তাদের বিভিন্ন ইস্যু লাগবে। ফিলিস্তিনে কি হলো সেটা নিয়ে বাংলাদেশে গন্ডগোল। বাংলাদেশে যে ব্যবসায়ীটা বাটা কেএফসিতে ইনভেস্ট করেছে, সেই লোকগুলোর ক্ষতি হচ্ছে। লাভ কার হচ্ছে? লাভটা কার হচ্ছে? বাংলাদেশের টাকাই জলাঞ্জলি যাচ্ছে। কারণ বিদেশ থেকে যে মালগুলো যায় সেগুলো 5 পয়সা বাকিতে যায় না। আর বাংলাদেশের এই সেকশন যারা ভাঙচুর করছে, তারাও কিন্তু ওই কয়েকটা ডলারের জন্যই তারা এই গন্ডগোলটা করছে। অর্থাৎ বাংলাদেশটাকে ধ্বংস করাটা হচ্ছে তাদের প্রিন্সিপাল একটা শর্ত, যে কোনো ভাবেই এই কাজটা তাদের করতে হবে। তাই বাংলাদেশের মানুষের কাছে দুটো পথ খোলা থাকলো। এক, তারা এই অবস্থাটা মেনে নিয়ে দেশ আবার পুনরায় বিভক্ত হবে তার জন্য অপেক্ষা করা, অথবা নিজের পাসপোর্ট রেডি করে রাখুন, আপনাদের বিদেশে যেতে হবে। সেটা প্রাণ বাঁচানোর কারণেই হোক, সম্পদ বাঁচানোর কারণেই হোক। কারণ যে লুঠের প্রক্রিয়া শুরু হয়েছে, আস্তে আস্তে সেটা গ্রাম গঞ্জ, শহর, আপনার গাড়ি বাড়ি, আসবাবপত্র, ব্যবসা, সমস্ত কিছুই আস্তে আস্তে লুঠের জিনিসের মধ্যে চলে আসবে। ভালো থাকবে। নমস্কার।